হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। বিশেষ করে যারা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে চাও এবং যারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ যেখানে ট্রান্সলেশন আছে, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই উপযোগী। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব একটি প্যাসেজ রয়েছে। প্যাসেজটি হলো 1947 সালের 15ই আগস্ট জন্মভূমি, আমাদের জন্মভূমি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। প্রায় 200 বছর পরে ভারতে ইংরেজ রাজত্বের অবসান ঘটে। এই স্বাধীনতা লাভের জন্য ভারতের বহু যুবককে জীবনদান করিতে হইয়াছে, অর্থাৎ হয়েছিল। বহু নরনারীকে নানাবিধ দুঃখ ভোগ করিতে হইয়াছে, অর্থাৎ হয়েছিল। আজ স্বাধীন ভারতের নাগরিক আমরা, আমাদের দায়িত্ব খুব বেশি। দেশের সেবা করা এবং দেশবাসীর দুঃখ কষ্ট দূর করা আমাদের প্রধান কর্তব্য। এই পবিত্র কর্তব্য পালন করিতে অর্থাৎ করতে ভগবান আমাদিগকে বা আমাদেরকে শক্তি দান করুন। তো এই প্যাসেজটি আমরা কিছুটা পাস্ট টেন্সে লিখতে পারবো এবং কিছুটা আমরা প্রেজেন্ট টেন্সেও লিখব, কারণ দুটো এখানে মিক্সড আছে, প্রেজেন্ট পাস্ট। তো চলো আমরা প্রথম লাইনটি দেখি। প্রথম লাইনটি আমরা এইভাবে লিখব যে 1947 সালের 15ই আগস্ট আমাদের জন্মভূমি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট আমরা দেখব যে আমাদের জন্মভূমি, আওয়ার মাদারল্যান্ড, কিন্তু তার আগে আমরা যে ডেট আছে সেটা বসিয়ে নিতে পারি। তাহলে কি লিখব? অন 15th আগস্ট 1947, 1947 সালের 15ই আগস্ট। এবার হচ্ছে সাবজেক্ট আওয়ার মাদারল্যান্ড বা আমাদের জন্মভূমি ইন্ডিয়া, আওয়ার মাদারল্যান্ড ইন্ডিয়া, এটুকু হলো সাবজেক্ট। কি গেইনড, এটা হচ্ছে V2, অর্থাৎ অর্জন করেছিল। কি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করেছিল। তাহলে 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট আমাদের জন্মভূমি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল বা স্বাধীনতা লাভ করেছিল। তো আমরা এখানে মাদারল্যান্ড অর্থাৎ আমাদের জন্মভূমিকে আমরা কিন্তু এখানে হোমল্যান্ডও বলতে পারি, হোমল্যান্ড। তাহলে কি আওয়ার হোমল্যান্ডও আমরা বলতে পারি বা আওয়ার নেটিভ ল্যান্ডও আমরা বলতে পারি। কি নেটিভ ল্যান্ড, নেটিভ ল্যান্ড মানেও জন্মভূমি, হোমল্যান্ড মানেও জন্মভূমি বা মাদারল্যান্ড। সুতরাং যেটা তোমাদের পছন্দ হবে, যেটা তোমাদের মুখস্থ থাকবে, বিশেষ করে সমস্ত সিনোনিমসগুলোই মুখস্থ রাখা খুবই প্রয়োজন, কারণ বেঙ্গলি টু ইংলিশ লেখার ক্ষেত্রে ভোকাব খুব ম্যাটার করে। যাদের যত ভোকাব ইনক্রিজ করবে, যত বেশি স্ট্রং হবে, তারাই তত দ্রুত ট্রান্সলেশন করতে পারে এবং তাদের কাছে সমস্ত কিছু ইজি হয়ে উঠবে। আর এখানে গেইনড হচ্ছে অর্জন করেছিল, বা এটাকে আমরা অ্যাটেন্ডও বলতে পারি। কি অ্যাটেন্ড, অর্জন করা বা লাভ করেছিল। বা আমরা এটাকে অবটেন্ডও বলতে পারি, অবটেন্ড। বা আমরা এটাকে অ্যাকিওয়ারও বলতে পারি। কি অ্যাকওয়ার্ড, অ্যাকওয়ার্ড। বা এটাকে আমরা অ্যাচিভও বলতে পারি, অ্যাচিভড, অর্জন করেছিল। সুতরাং এই সমস্ত যে এক্সট্রা সিনোনিমস আমি লিখছি, এগুলো তো অবশ্যই লিখবে, কারণ এগুলো খুবই প্রয়োজনীয়। আর এখানে আমরা ইন্ডিপেন্ডেন্সকে কিন্তু আমরা ফ্রিডমও লিখতে পারি, স্বাধীনতা, ফ্রিডম। বা এটাকে কিন্তু আমরা লিবার্টিও বলতে পারি। কি লিবার্টি, স্বাধীনতা। সুতরাং লিবার্টি, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, যেটা ইচ্ছা সেটা তোমরা লিখতে পারো। আর এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড অবশ্যই লিখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ শেখার ক্ষেত্রে তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে প্রায় 200 বছর পরে ভারতে ইংরেজ রাজত্বের অবসান ঘটে। তাহলে কি প্রায়, অর্থাৎ আফটার নিয়ারলি 200 ইয়ার্স, প্রায় 200 বছর পরে। এবার হচ্ছে সাবজেক্ট ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটুকু হলো সাবজেক্ট। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে যে ইংরেজ শাসন বা রাজত্ব কি কেম টু অ্যান এন্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ। কেম হচ্ছে এখানে V2, আর টু অ্যান এন্ড, কেম টু অ্যান এন্ড অর্থাৎ শেষ হওয়া, এটা একটা কি ফ্রেজ যার অর্থ হলো শেষ হওয়া। তো এই ক্ষেত্রে যেহেতু কেম আছে, তো শেষ হয়েছিল। তাহলে কি প্রায় 200 বছর পরে, অর্থাৎ এখানে আমরা নিয়ারলির জায়গায় অলমোস্টও লিখতে পারি। অলমোস্ট, অলমোস্ট মানেও কি প্রায়। তাহলে অলমোস্ট, বা আমরা এটা অ্যাপ্রক্সিমেটলিও বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি বা অলমোস্ট বা নিয়ারলি 200 ইয়ার্স লেটার বা আফটার ও প্রথমে আমরা বলতে পারি। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যে ইংরেজ রাজত্ব, বা আমরা বলতে পারি ব্রিটিশ রেইন, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ রেইন। বা আমরা বলতে পারি ব্রিটিশ গভর্নেন্স, ব্রিটিশ গভর্নেন্স অর্থাৎ ব্রিটিশ শাসন ব্যবস্থা। বা আমরা বলতে পারি ব্রিটিশ ডমিনেশন। তাহলে কেম টু অ্যান এন্ড, বা আমরা এটা সরাসরি কিন্তু আমরা এন্ডেডও বলতে পারি, শেষ হয়েছিল, এন্ডেড
বা আমরা এটাকে ফিনিশডও বলতে পারি। ফিনিশড কি ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ফিনিশড বা এন্ডেড বলতে পারি আমরা, বা আমরা এটাকে কনক্লুডেডও বলতে পারি, কি কনক্লুডেড, এর পরিসমাপ্তি ঘটেছিল। সুতরাং অবশ্যই তোমরা এগুলো লিখে নেবে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই স্বাধীনতা লাভের জন্য ভারতের বহু যুবককে জীবনদান করিতে হইয়াছে। অর্থাৎ এখানে হয়েছিল, হয়েছিল যেহেতু আমরা পাস্টের ঘটনাটা বলছি, হয়েছিল। তো মেনি ইয়াং ম্যান অফ ইন্ডিয়া, এটা হলো সাবজেক্ট। হ্যাড টু স্যাক্রিফাইস, তো হ্যাড টু এর ব্যবহার আমাদের কখন করতে হয় সেটা আমরা জানবো। হ্যাড টু এর ব্যবহার আমরা তখনই করি যখন অতীতে কোনো কাজ বাধ্য হয়ে বা করতে হয়েছিল, অতীতে কোনো কাজ, তোমরা এগুলো লিখে নিও, কোনো কাজ করতে হয়েছিল, করতে হয়েছিল বোঝায়। যেমন আমাকে বাজারে যেতে হয়েছিল, তাহলে কি লিখব, আই হ্যাড টু গো টু দ্য মার্কেট। অর্থাৎ এখানে আমরা হ্যাড টু এর বসানোর পরে যে ভি অন আছে সেটা বসাবো, হ্যাড টু প্লাস ভি অন, এটাই হচ্ছে গঠন। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট বা আই হ্যাড টু গো টু দ্য অফিস, এইভাবে কিন্তু আমরা লিখি। অর্থাৎ অতীতে কোনো কাজ আমাকে করতে হয়েছিল, যেতে হয়েছিল, বলতে হয়েছিল, খেতে হয়েছিল, এই টাইপের যখন বোঝাবে। তাহলে এখানে মেনি ইয়াং ম্যান অফ ইন্ডিয়া হ্যাড টু স্যাক্রিফাইস, অর্থাৎ জীবনদান করতে হয়েছিল বা উৎসর্গ করতে হয়েছিল কি দেয়ার লাইফস, তাদের জীবনকে বা তাদের জীবন, ফর দিস ফ্রিডম, এই স্বাধীনতা লাভের জন্য। তো এটা হচ্ছে অবজেক্ট, ফর দিস ফ্রিডম। আর কি স্যাক্রিফাইস করেছিল, সরি দেয়ার লাইফস হচ্ছে এখানে অবজেক্ট, আর ফর দিস ফ্রিডম এই স্বাধীনতার জন্য, এটা হচ্ছে কি আমরা আদার্সের মধ্যে রাখবো। এই স্বাধীনতার জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে হয়েছিল। বা আমরা বলতে পারি এই স্যাক্রিফাইসটাকে আমরা কিন্তু বলতে পারি হ্যাড টু গিভ আপ। গিভ আপ মানেও কি জীবন দান করা বা ত্যাগ করা, বা হ্যাড টু অফার্ড অর্থাৎ দেশমাতৃকার জন্য জীবনকে উৎসর্গ করা। হ্যাড টু গিভ আপ, হ্যাড টু অফার বা হ্যাড টু স্যাক্রিফাইস আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বহু নরনারীকে নানাবিধ দুঃখ কষ্ট বা দুঃখ ভোগ করিতে হইয়াছে। অর্থাৎ এখানেও ক্ষেত্রে আমরা লিখব হয়েছিল। তো বহু নরনারী, যেটাকে আমরা কাউন্টলেস মেন অ্যান্ড ওমেন লিখব। নরনারী অর্থাৎ এখানে কিন্তু পুরুষ মহিলা একত্রে বোঝাচ্ছে, এর জন্য আমরা মেন অ্যান্ড ওমেন লিখলাম। তো এখানে এটা হলো সাবজেক্ট, কাউন্টলেস মেন অ্যান্ড ওমেন। এক্ষেত্রেও আমরা হ্যাড টু বসাবো, কারণ কি, কারণ হইয়াছিল বা হয়েছিল। হ্যাড টু এন্ডিওর করতে দুঃখ ভোগ করা বা সহ্য করা আমরা এন্ডিওর বলি, বা এটাকে আমরা টলারেটও বলতে পারি। তো হ্যাড টু এন্ডিওর ভেরিয়াস সাফারিংস, অর্থাৎ বহুবিধ বা অনেক কি সাফারিংস বা দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। তো এখানে আমরা কাউন্টলেসকে আমরা কিন্তু লিখতে পারি যে মেনি বলতে পারি আমরা, মেনি, বা এটাকে কিন্তু আমরা নিউমারেবল লিখতে পারি, ইননিউমারেবল, অর্থাৎ যেটাকে আমরা অগণিত বলতে পারি বা কাউন্টলেস বলতে পারি, বা আমরা কিন্তু এখানে নিউমারাসও বলতে পারি। কাউন্টলেস বা আমরা এটা নিউমারাসও লিখতে পারি, নিউমারাস অর্থাৎ বহুবিধ। আর এখানে হ্যাড টু এন্ডিওর বলতে এখানে সাফার করতে হয়েছিল, অর্থাৎ ভোগ করতে হয়েছিল, সাফার করা, বা এটাকে আমরা কিন্তু টলারেটও বলতে পারি, কি টলারেট করা, বা আমরা এটাকে কিন্তু বলতে পারি বিয়ার করা, সহ্য করা। সুতরাং এগুলো তোমরা অবশ্যই লিখে নেবে। আর ভেরিয়াস যেটা বললাম, আমরা ভেরিয়াসকে আমরা মাল্টিপল বলতে পারি, কি মাল্টিপল, বা আমরা ডাইভার্স বলতে পারি, বহুবিধ, ডাইভার্স, বা আমরা এখানে ডিফারেন্টও বলতে পারি, ডিফারেন্ট। সুতরাং আমরা কিন্তু একটি লাইনকে বিভিন্ন ধরনের অর্ডের মাধ্যমে আমরা কিন্তু লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করবো। আর এখানে অবশ্যই আমরা সাফারিংস, যেটা আমরা সাফারিংসের বলছিলাম, অর্থাৎ এটাকে আমরা কিন্তু মিজারিসও বলতে পারি, দুঃখ কষ্ট, মিজারিস, বা আমরা এটাকে কিন্তু হার্ডশিপসও বলতে পারি, কি হার্ডশিপস, দুঃখ কষ্ট, মিজারিস, হার্ডশিপস বা সাফারিংস, বা আমরা এটাকে সরসও বলতে পারি, সরস। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আজ স্বাধীন ভারতের নাগরিক আমরা, আমাদের দায়িত্ব খুব বেশি। তাহলে এটা কিন্তু আবার বর্তমানে বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমান আমরা প্রেজেন্ট টেন্সে এটাকে আবার লিখব, কি প্রেজেন্ট টেন্সে। তো কীভাবে লিখব, টুডে অর্থাৎ আজ,
অ্যাজ সিটিজেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এটা হলো সাবজেক্ট। স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমরা এইভাবে বলতে পারি। তাহলে আজ স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আওয়ার রেসপন্সিবিলিটিস আর গ্রেট, আমাদের যে দায়িত্ব, এটা হচ্ছে অবজেক্ট কি আমাদের দায়িত্ব, আওয়ার রেসপন্সিবিলিটিস আমাদের দায়িত্ব কর্তব্য, আর গ্রেট এটা হচ্ছে ভার্বের কাজ করছে, আর গ্রেট অনেক মহান। তো এখানে আমরা যেমন সিটিজেন্স বলতে পারি, তো আমরা কিন্তু ইনহ্যাবিট্যান্টসও বলতে পারি, কি ইনহ্যাবিট্যান্টস, বা আমরা কিন্তু রেসিডেন্টসও বলতে পারি, কি রেসিডেন্টস বাসিন্দা, বা আমরা কিন্তু এখানে পিপলও বলতে পারি, পিপল অফ টুডে অ্যাজ পিপল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এইভাবে বলতে পারি। আর ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন যেটা, বা আমরা ফ্রি ইন্ডিয়াও বলতে পারি, ফ্রি ইন্ডিয়া, বা আমরা সভরিনও বলতে পারি, সভরিন ইন্ডিয়া। আর রেসপন্সিবিলিটিস যেটা আমাদের দায়িত্ব কর্তব্যকে বোঝায়, অর্থাৎ আমাদের ডিউটিসকে বোঝায়, বা আমাদের রোলস, আমাদের যে ভূমিকা রয়েছে দেশের প্রতি, আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, তো রেসপন্সিবিলিটিস, ডিউটিস বা রোলস এগুলোও লিখতে পারো। আর গ্রেট, রেসপন্সিবিলিটিস আর গ্রেট অর্থাৎ ভীষণ, বা আমরা এটাকে বলতে পারি আর সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, আমাদের দায়িত্ব কর্তব্য সেগুলো গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট, দায়িত্ব কর্তব্য সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, দেশের সেবা করা এবং দেশবাসীর দুঃখ কষ্ট দূর করা আমাদের প্রধান কর্তব্য। তাহলে কি বলবো, দেশের সেবা করা এবং দেশবাসীর দুঃখ কষ্ট দূর করা আমাদের প্রধান কর্তব্য। তো এখানে সাবজেক্ট কিন্তু ইট ইজ আওয়ার ফোরমোস্ট ডিউটি, এটা আমাদের প্রধান দায়িত্ব বা কর্তব্য, কি সেটা হচ্ছে টু সার্ভ অর্থাৎ সেবা করা, দ্য নেশন অ্যান্ড অ্যালিভিয়েট দ্য সাফারিংস অফ আওয়ার ফেলো কান্ট্রিমেন। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা সেন্টেন্স তৈরি হয়েছে, ইট ইজ আওয়ার ফোরমোস্ট ডিউটি, এটা একটা সেন্টেন্স, কি সেটা হচ্ছে টু অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে আরেকটা সেন্টেন্সকে আমরা যুক্ত করছি, টু সার্ভ দ্য নেশন অ্যান্ড অ্যালিভিয়েট। এখানে টু কিন্তু সার্ভের সাথেও কাজ করছে, আবার অ্যালিভিয়েটও কাজ করছে। তো সার্ভ করতে এখানে সেবা করতে, অ্যালিভিয়েট করতে কম করতে। দ্য সাফারিংস অফ আওয়ার ফেলো কান্ট্রিমেন, সাফারিংস অবজেক্টের কাজ করছে এই সেন্টেন্সে, আবার অফ আওয়ার ফেলো কান্ট্রিমেন আমাদের যে ফেলো কান্ট্রিমেন রয়েছে বা আমাদের যে দেশবাসী রয়েছে তাদের দুঃখ কষ্টকে লঘু করতে এবং সেবা করতে, এটাই কিন্তু আমাদের প্রধান বা আমাদের যে প্রাইমারি ডিউটি বলতে পারি আমরা, প্রধান বা ফরমোস্ট, বা চিফও বলতে পারি আমরা, কি চিফ, বা আমরা বলতে পারি চিফ, বা প্রাইমারি আমরা বলতে পারি প্রাইমারি, বা আমরা বলতে পারি এটা আমাদের মেন ডিউটিও বলতে পারি মেইন। আর ডিউটি বা কর্তব্য যেটা আমরা বললাম, আর সার্ভ করা, সার্ভ বলতে এখানে কিন্তু আমরা এইডও বলতে পারি, এড সাহায্য করা, বা এটাকে কিন্তু আমরা অ্যাসিস্টও বলতে পারি অ্যাসিস্ট, বা আমরা কিন্তু হেল্পও বলতে পারি হেল্প। আর নেশন কি, নেশন হচ্ছে আমাদের দেশ যেটা, বা এখানে কান্ট্রিও বলা যেতে পারে, কান্ট্রি বলতে পারো, বা হোমল্যান্ডও বলতে পারো, বা এখানে মাদারল্যান্ডও বলতে পারো। আর অ্যালিভিয়েট করা মানে কি, এটাকে কিন্তু কমানো, অ্যালিভিয়েট করা অর্থাৎ রিডিউস করা, বা আমরা বলতে পারি লেসন কমানো, বা আমরা বলতে পারি রিলিভ করা, উপশম করা। তো তোমরা এগুলো লিখে নেবে অবশ্যই। আর ফেলো কান্ট্রিমেন, বা এখানে কিন্তু আমরা সিটিজেন্সও ব্যবহার করতে পারি, সিটিজেন্স, বা আমরা বলতে পারি কি আমাদের ন্যাশনালসও বলতে পারি, ন্যাশনালসও মানে সিটিজেন্স বা দেশবাসীকে বোঝাই। নেশন মানে যেমন দেশ, ন্যাশনালস মানেও তেমনি দেশবাসী বা সিটিজেন্সও বলতে পারি আমরা। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই পবিত্র কর্তব্য পালন করিতে ভগবান আমাদিগকে অর্থাৎ আমাদেরকে শক্তিদান করুন। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রে করা হচ্ছে, তো প্রে করলে আমরা কোন ধরনের ব্যবহার করি, বিশেষ করে ভগবানের কাছে প্রে করলে আমরা কিন্তু মে গড দিয়ে শুরু করি। তাহলে কি, মে গড গিভ আস দ্য স্ট্রেংথ, আমাদেরকে শক্তিদান করুন, টু ফুলফিল দিস স্যাক্রেড ডিউটি, অর্থাৎ এই যে পবিত্র যে দায়িত্ব বা কর্তব্য সেটা পালন করার জন্য বা যেটা সম্পন্ন করার জন্য আমাদেরকে শক্তি প্রদান করুন। ভগবানকে এখানে কিন্তু প্রে করা হচ্ছে। তো এখানে আমরা কি লিখব, যে মে গড গিভ আস বা মে গড প্রোভাইড আসও আমরা বলতে পারি, আমাদেরকে প্রদান করুন, বা মে গড গ্রান্ট আস, আমাদেরকে মঞ্জুর করুন বলতে পারি, বা মে গড অফার আসও কিন্তু বলতে পারি,
কি স্ট্রেংথ বা শক্তি, বা আমরা এটাকে পাওয়ারও বলতে পারি, আমাদেরকে পাওয়ার বা শক্তি প্রদান করুন, বা আমাদেরকে সাহস প্রদান করুন, কারেজ, আমাদেরকে সাহস প্রদান করুন, বা আমাদেরকে এনার্জি প্রদান করুন। কি টু ফুলফিল, সম্পূর্ণ করতে, বা টু পারফর্ম বলতে পারি আমরা, কি পারফর্ম করতে, বা টু এক্সিকিউট করতে, সম্পাদন করতে অর্থাৎ সম্পন্ন করতে, এক্সিকিউট করা, বা টু ক্যারি আউট, সেটাকে সম্পন্ন বা চালিয়ে যাওয়ার জন্য বলতে পারি আমরা, ক্যারি আউট করতে। আর স্যাক্রেড তো জানি, যেটাকে আমরা হোলি বলি, অর্থাৎ পবিত্র, বা যেটাকে আমরা ডিভাইনও বলতে পারি, ডিভাইন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট কি প্যাসেজ, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য আরও বেশি ক্লাস আনতে পারবো। তো ধন্যবাদ, সকলে ভালো থেকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।